প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরু করেছি আজকের অনলাইন উচ্চতর গণিত ক্লাস। আমরা যে অধ্যায়টি শিখছিলাম সেটি হচ্ছে, আমি আলোচনা করছিলাম, সেটি হচ্ছে 10-এর জি এর একটি ক্লাস আমাদের হয়েছে। আজকে আমাদের এখানে দ্বিতীয় ক্লাস। এখনো অনেকগুলো অঙ্ক বাকি আছে, কিন্তু আমি এখন যে অঙ্কগুলো করিয়ে দেব এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। সুতরাং আরও 4টি বা 5টি অঙ্ক যদি তুমি এখান থেকে আরও প্র্যাকটিস করতে পারো, তাহলে এই অধ্যায়ের সব নিয়মের অঙ্ক তোমার শেখা হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় আজকে শুরু করছি আমাদের এর দ্বিতীয় অংশ, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে যেটা করেছি। আজকের ক্লাসটি তোমাদের গত ক্লাসে মনে থাকার কথা। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটি হচ্ছে 1-2 এবং 3-এর 1-2 শিখেছিলাম। আবার বলছি, 1 দাগ কমপ্লিট হয়েছে, আমাদের 2 দাগও কমপ্লিট হয়েছিল, 3-এর 1-2 কমপ্লিট হয়েছিল। এরপরে আবার 4-এর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তা আমি আজকের ক্লাসটা একটু উল্টো দিক দিয়ে আবার শুরু করছি। আমি 4 নম্বর দিয়ে ক্লাসটি শুরু করছি। আমরা 4 নম্বরের শেষ যে অংশ আছে, কারণ কোনো ধারাবাহিকতা নেই, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বইতে। তা আমি ধারাবাহিকতা তৈরি করে নেওয়ার জন্য আমি অঙ্ক শুরু করছি যে 4-এর 5 নম্বর নিয়ে। তা গত ক্লাসে দেখো আমরা যেখান থেকে শিখেছিলাম সেই জায়গাগুলো নিয়ে আরেকটু কথা বলি। গত ক্লাসে আমরা যে জায়গাটা শিখেছিলাম গত ক্লাসের একটা উপবৃত্তের সমীকরণ। আমি এটি একটু প্রথমে দেখাই যে উপবৃত্তের সমীকরণ। গত ক্লাসে আমরা একটা ছবি এঁকেছিলাম। উপবৃত্তের সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এটি হচ্ছে উপবৃত্তের সমীকরণ। দ্বিতীয় পত্রের আমরা এটা শিখবো খুব ভালোভাবে। আমরা যেমন পরাবৃত্তের সমীকরণ শিখেছি, তেমন ভাবে উপবৃত্তের জন্য আমরা শিখেছি। দেখো উপবৃত্তের সমীকরণ, তাহলে প্রশ্ন হচ্ছে উপবৃত্তের সমীকরণ যদি এটি হয়, তাহলে আমরা কিন্তু এর ক্ষেত্রফল নির্ণয় করেছি। অর্থাৎ তোমার যদি এটি দেওয়া থাকে কখনো উপবৃত্তের ক্ষেত্রফল, তাহলে তোমাকে এখান থেকে সরাসরি এর ক্ষেত্রফল বের করার সূত্র জানতে হবে। তাহলে দেখো এখান থেকে উপবৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে পাই এ বি বর্গ একক। এটা তুমি মনে রাখবা, এটা অবজেক্টিভে আসে। তাহলে তোমার সামনে যদি কখনো দেয়া থাকে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল 1, তাহলে এই উপবৃত্ত দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটি যদি বলে দেওয়া থাকে, তাহলে তো একবারেই যদি বলা হয় এই উপবৃত্ত দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে তুমি একবারেই তখন বলে দিতে পারবে যে এই উপবৃত্ত দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল পাই ইন্টু 3 ইন্টু 2। অর্থাৎ পরীক্ষায় এরকম দেয়া থাকে যে এত এর ক্ষেত্রফল কত, তাহলে কি অঙ্ক করে বিশাল একটা অঙ্ক করে বলবে না, তখন এখানে বলতে হবে পাই ইন্টু 3 ইন্টু 2। তার মানে কত? উত্তর 6 পাই। নিশ্চয়ই বুঝতে পেরেছো, দ্যাট ইজ 6 পাই। এই 6 পাই হচ্ছে এর উত্তর। তাহলে অঙ্ক না করে আমরা এটা উত্তর বলতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে কেন আমি এখান থেকে উপবৃত্তের ছবিটা শেখাতে চাই, সেটা একটু খেয়াল করো। এই ছবিটা এই জন্য আমাদের শেখাটা দরকার যে আমরা একটু দুই একটা ছবি দেখি। এখান থেকে দেখো আমরা বলছি যে এক্স স্কোয়ার, একটু আগেই লিখেছিলাম 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1। লক্ষ্য করো গতদিন আমরা দেখেছিলাম যে অর্থাৎ এক্স অক্ষর দিকে দেখো 3 একক, তাহলে 1 2 3। আবার এদিকে কত? 1 2 3। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2 একক, অর্থাৎ 1 2 1। বুঝতে পারছো কিনা? ঠিক এরকম একটা ছবি হবে। এটাই আমরা গত দিন আমরা অন্যভাবে শিখেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম থাকে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল 1, তাহলে ছবিটি কেমন হবে? অর্থাৎ এক্স অক্ষ বরাবর তখন 2 একক, 1 একক 2 একক, 1 একক 2 একক, আর ওয়াই অক্ষ বরাবর হবে 3 একক, মানে 1 2 3 1 2 3। তাহলে ছবিটা তখন এই দিকে চ্যাপ্টা হবে। নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটি কার মান বড়, অর্থাৎ এর এই নিচে কোনটির মান বড় সেটির অনুযায়ী ডিপেন্ড করে ছবিটিকে এই দিকে চ্যাপ্টা হবে না এই দিকে চ্যাপ্টা হবে, সেটি কিন্তু নির্ভর করে। তাই খুব সংক্ষেপে আমি এই বিষয়ে আমরা বিস্তারিত শিখবো আগামীতে। তাই এই ছবি দুটো চিত্র কেমন সেটি ক্লাসের শুরুতে একটু আমি বলে দিলাম যে এই দুটো ছবি একটু বিশেষভাবে দেখবে
যে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্ত যদি থাকে তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল মনে রাখবে পাই এবি বর্গ একক। উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এবি বর্গ একক। তার মানে ছবি হচ্ছে, যদি এখানে দেখো এর মান বড় থাকে তাহলে ছবিটা হচ্ছে এই আড়াআড়ি চাপ, এই দিকে চাপটা হবে, এক্স অক্ষ বরাবর চাপটা হবে, হ্যাঁ এক্স অক্ষর দিকে চাপটা হবে। আর যদি এখানে ওয়াই এর নিচের মান বড় হয় তাহলে ছবিটি ওয়াই অক্ষর দিকে অর্থাৎ এই দিকে চাপটা হবে। তো এই ছবি তিনটা আসলে যদি একটু মনে রাখো তাহলে তোমাদের জন্য, আমি বলেছি এটা কিন্তু অবজেক্টিভে থাকবেই, হ্যাঁ অনেক সময় এই আকারটি অবজেক্টিভে থাকেই যে এত উপবৃত্তের ক্ষেত্রফল কত, এটি মনে রাখবে। এটি হচ্ছে উদাহরণ 2, এখন নিজে নিজেই করতে পারবে, উদাহরণ 2 নিজে নিজে করতে পারবে কারণ ওই নিয়মের অঙ্ক আমি করে দিয়েছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা অনুসরণী যে অঙ্কগুলো বাকি আছে সেখান থেকে অঙ্ক শুরু করব। আরো 4-5টা অঙ্ক যদি করে দিই তাহলে তোমার সব নিয়মের অঙ্ক এখান থেকে পারবে। আমি প্রথমে যে অঙ্কটি করতে চাই একটু এলোমেলো ভাবে পড়াবো, আগেই বলে নিয়েছি তোমরা প্রয়োজনে সিরিয়াল অনুযায়ী করো, সিরিয়াল অনুযায়ী হোমওয়ার্ক দিয়ে দিব, কিন্তু আমার পড়ানোর শর্তে এলোমেলো ভাবে পড়াতে হচ্ছে। 4 এর রোমান 4 দেখে নাও কি আছে। দেওয়া আছে সেটি হচ্ছে x স্কয়ার বাই 36, y স্কয়ার বাই 25 ইকুয়াল 1। আরেকটা দেওয়া আছে সেটি হচ্ছে x ইকুয়াল 3। অঙ্কটিতে কি বলেছে আমরা একটু লক্ষ্য করি, দুঃখিত ক্যামেরার স্ট্যান্ডটি নড়ে যাওয়ার কারণে। আচ্ছা খেয়াল করো এখানে আমাদের অঙ্কটি কি বলেছে, আমরা অঙ্কটি পড়ি। 4 এর রোমান 4 বলেছে এত উপবৃত্ত এবং এত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবদ্ধ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবদ্ধ আসলে কোন এরিয়াটুকু আবদ্ধ হয়েছে, আমরা যদি ছবি প্রথমে আঁকি, দেখো x স্কয়ারের নিচে 6 স্কয়ার আছে, তাহলে এদিকে কয় একক, দেখো 1 2 3 4 5 6 একক। তাহলে এদিকেও আইডিয়া করে আমরা 6 এককের মতো নিয়ে নিলাম, এই যে 6 এককের মতো নিলাম। আর y অক্ষ বরাবর 5 একক, তার মানে এইখানে আমরা আইডিয়া করে 5 একক নিলাম, এদিকেও 5 একক নিলাম, তার মানে ছবিটা হচ্ছে এরকম। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের 1 নম্বরের ছবি। তাহলে প্রশ্ন হচ্ছে x 3 কোন অক্ষের সমান্তরাল, x সামথিং, সেটি হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে x 3 হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে 3,0 বিন্দু দিয়ে দেখো 1,0 2,0 3,0, তার মানে এই বরাবর যে রেখাটা তুমি টানবে এটা হচ্ছে আমাদের ছিল মূল বিন্দু, এদিকে x অক্ষ আর এদিকে হচ্ছে y অক্ষ। তাহলে এই যে রেখার নাম এটি হচ্ছে x 3 রেখা। তাহলে দেখো পুরোটা হচ্ছে একটা আর এটা হচ্ছে x 3 রেখা। তাহলে ক্ষুদ্রতম যে ক্ষেত্রফল সেটি কোনটা হবে, এটা হবে না। তাহলে দেখো ক্ষুদ্রতম ক্ষেত্রফল আসলে এই পাশের টুকু। তা আমরা দেখছি এরকম একই ক্ষেত্রফল দুটো উৎপন্ন হওয়ার কারণে তুমি যদি একটা বের করে 2 দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যাবে। তার মানে তুমি এটুকুর নাম দিলা ও, এটার নাম বললা এ আর এটার নাম বললে বি। তাহলে ও এ বি অংশের ক্ষেত্রফল বের করে যদি তাকে 2 দিয়ে গুণ করে দাও তাহলে তুমি যেটি পাবে সেটি হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটি তুমি পেয়ে যাবে। তার মানে দেখো প্রশ্ন হচ্ছে এখানে ও ব্যবহার করেছি তাই এখানে ও আর ব্যবহার করা যাবে না। তাহলে এই অংশের নামটাই দিই, এটা দিই এ, এটা হচ্ছে বি আর এটি হচ্ছে সি দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন হচ্ছে এখন এ বিন্দুর স্থানাঙ্ক কত, দেখো এইটুকু ছিল 3, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে বলতে পারি হচ্ছে 3,0। বি বিন্দুর স্থানাঙ্ক এটুকু ছিল কত, দেখো 6, তার মানে 6,0, অর্থাৎ লিমিট আমরা পেয়ে গেলাম 3 থেকে শুরু করে 6 আমরা পেয়েছি। এই যে এখান থেকে পেয়েছি, এটা মানে কি 6 স্কয়ার না, তাই এই জন্য আমরা এখান থেকে আমরা লিমিটটা পেয়ে গেলাম। তার মানে নির্ণয় ক্ষেত্রফল কিন্তু সব সহজে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। প্রশ্ন হচ্ছে তাহলে দেখো 1 নং হতে পাই ঠিক আগের মতো y স্কয়ার বাই 25 ইকুয়াল 1 মাইনাস x স্কয়ার বাই 36,
y স্কয়ার বাই 25 ইকুয়াল, আমরা যদি লসাগু করি 36 লসাগু, তাহলে এখানে আসে 36 মাইনাস x স্কয়ার। তার মানে বলো y স্কয়ার সমান সমান 25 উপরে যাবে যেহেতু ভাগ আকারে আছে, 25 বাই 36 ইনটু 36 মাইনাস x স্কয়ার। তাহলে y সমান সমান গত দিনের মতো প্লাস মাইনাস কি লিখবো 5 বাই 6 স্কয়ার রুট ওভার অফ 36 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা সেই আগের দিনে যেমন লিখেছিলাম যে x অক্ষের উপরের অংশে y ধনাত্মক, তার মানে অর্থাৎ y সমান সমান 5 বাই 6 ইনটু স্কয়ার রুট ওভার অফ x 36 মাইনাস x স্কয়ার। তাহলে খেয়াল করো আমরা এখন লিখতে পারি অতএব নির্ণীয় ক্ষেত্রফল, নির্ণীয় 2 ইনটু কোন অংশের ক্ষেত্রফল বলো, এ বি সি এ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এই ক্ষেত্রফলটুককে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল। ওই ক্ষেত্রটা কোন অক্ষের সাথে উৎপন্ন করেছে, দেখো কোন অক্ষের সাথে, x অক্ষের সাথে। তাহলে x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ y dx। তাহলে প্রশ্ন হচ্ছে লিমিটটা কোথা থেকে কোন পর্যন্ত, দেখো x এর মান 3 থেকে বাড়তে বাড়তে 6 পর্যন্ত গিয়েছে, তার মানে 3 টু 6, তার মানে 2 ইনটু 3 টু 6, y এর মান কি বসবে, দেখো y এর মান কি বসবে, y ইকুয়াল টু এটা, তাহলে বাইরে চলে আসবে কি 5 বাই 6 বাইরে চলে আসবে স্কয়ার রুট ওভার অফ কি আছে বলো 36, 36 মানে 6 স্কয়ার মাইনাস x স্কয়ার dx। নিশ্চয়ই এই অঙ্ক গতদিন আমরা বারবার করে শিখেছি। এখান থেকে কি ধরতে হবে তোমাদের সবার বোঝার কথা, এখান থেকে কি ধরতে হবে, আবারও বলছি কি ধরতে হবে, ধরি x ইকুয়াল টু 6 sin থিটা। এবার সেই ক্যালকুলেশন একই, ঠিক আগের দিন যেভাবে বৃত্তের ক্ষেত্রফল শিখিয়েছি, গত ক্লাসে যেভাবে উপবৃত্তের ক্ষেত্রফল শিখিয়েছি, এখানেও ঠিক একইভাবে ক্ষেত্রফল বের করতে হবে। এই অঙ্কটিও মাঝে মধ্যে বোর্ড পরীক্ষায় আসে, যে একটি উপবৃত্ত, যে কোনো একটা উপবৃত্ত দিয়ে দেয় আর একটা রেখা দিয়ে দেয়, বলে এদের দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। নিশ্চয়ই তোমরা এদের দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল বের করতে পারবে। বাকিটুকু আবার বলছি, এরপরে সেই ক্যালকুলেশন কিন্তু একই, গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম। এর পরের অংশে ধরতে হবে, ধরি x ইকুয়াল টু 6 sin থিটা। নিশ্চয়ই তোমরা ওটুকু করতে পারবে, সেটি ধরে নিয়ে আমি পরবর্তী অঙ্কে যেতে চাই। আমরা এটি আমাদের শেষ হলো। এর পরবর্তীতে আমি যে অঙ্কটি এখান থেকে করাতে চাই সেটি হচ্ছে রোমান 8। আমরা 4 এর রোমান 8 রোমান 8 দেখেছো 18 সালে অনেকগুলো বোর্ডে এসেছে। 4 এর রোমান 8 যদি পারো ঠিক তার পরেরটিও পারবে। আসলে অঙ্কটি কি ছিল দেখো, দেওয়া আছে যেটা বলছে g of x, নাম দিয়েছে g of x equal to x স্কয়ার, আরটা বলেছে এবং f of x equal x plus c। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যদি g of x দিয়ে থাকে তাহলে তো আমরা সেটা আসলে কিছু করতে পারবো না। আমাদের যেটি করতে হবে সেগুলোকে y আকারে ধরে নিতে হবে, তাই না? তাহলে শুরুতে যেটা লিখবো, ধরি y equal g of x equal x square, that implies করে y equal x square, এটি আমাদের এক নম্বর। এবং আরেকটা হচ্ছে y equal f of x equal x plus c। অর্থাৎ আবারও বলছি, পরীক্ষায় অঙ্কে উদ্দীপকে যে ধরনের ফাংশন দেয়া থাক না কেন তাকে y ধরতেই হবে, কারণ y আর x এর মধ্যে সম্পর্ক না আসলে তো আমরা ছবি আঁকতে পারবো না। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি y equal x plus 6, এটি আমাদের 2 নম্বর। তাহলে এখানে লক্ষ্য করতে হবে
যদি বলি এটা কিসের সমীকরণ, দেখো একটাই দ্বিঘাত আর একটা পাশে এক ঘাত, তাহলে চোখ বন্ধ করে এটা বলে দেওয়া যাবে এটি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটি যদি পরাবৃত্তের সমীকরণ হয়, নিচেরটি কার সমীকরণ? দেখো নিচের সমীকরণে এক্স ও ওয়াই এর একঘাতিক রাশি ব্যবহার করা হয়েছে, এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, তাই এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে এটি সরল রেখার সমীকরণ। তাহলে উপরটি যেমন পরাবৃত্তের সমীকরণ, নিচেরটি তেমনি ভাবে সরল রেখার সমীকরণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করতে পারি। প্রথমে যদি তুমি ছবি আঁকতে চাও, ছবি একটু দেরি করে আঁকি। প্রথমে লিখি 1 নং ও 2 নং হতে পাই। ছবি তুমি এখনই আঁকতে পারতে, কিন্তু ছবি একটু দেরি করে আঁকছি আমরা। খেয়াল করো এখানে বাম্পার বাম্পার সমান, দেখো y ইকুয়াল টু এক্স স্কয়ার, y ইকুয়াল এত, বাম্পার বাম্পার সমান, তাহলে ডান পাশ সমান হয়ে যাবে আমাদের অটোমেটিক ভাবে। তার মানে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 6, সব এক পাশে মিডল টার্ম ব্রেক করো, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। মিডল টার্ম ব্রেক যদি করো 3 দুগুণী 6, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল 0। দেখো এদিকে, তার মানে এখান থেকে x যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে x মাইনাস 3 প্লাস 2, কমন নিলে আমরা দুঃখিত এখানে দেখো এটা এই পাশে আমরা আসলে এখানে মাইনাস 6 হয়, এখানে হচ্ছে মাইনাস 6, 2 যদি কমন নিই তাহলে আসলে x মাইনাস 3 ইকুয়াল 0। দেখো x এর এখান থেকে দুটো মান আমাদের এখানে চলে আসবে, একটা হচ্ছে x প্লাস 2 ইনটু এটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x এর দুটো মান পেলাম, x ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস 2 আর একটা হচ্ছে 3। দেখো এটা x ইকুয়াল টু মাইনাস 2 হলে দেখো যে কোনো একটা বসাই, যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে y ইকুয়াল কত, যদি মাইনাস 2 তার হোল স্কয়ার, তার মানে কত 4। আবার দেখো x ইকুয়াল কত হলে 3 হলে সেটাও আমরা যদি 1 নম্বরে বসাই তাহলে y ইকুয়াল টু 3 স্কয়ার, তার মানে হচ্ছে 9। তার মানে আমরা বলতে পারি অতএব 1 নং ও 2 নং রেখার ছেদ বিন্দু একটা হচ্ছে দেখো মাইনাস 2,4 ও আরেকটা হচ্ছে 3,9। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার দেখো ছবিটা আঁকবো। অনেকে বলে যে স্যার ছবি না আঁকলে হবে না। বাবা এখানে ছবিটাই হচ্ছে মেইন ব্যাপার, অর্থাৎ ছবি যে বুঝবে না সেই অঙ্কগুলো বুঝবে না। পরীক্ষায় এমনও হতে পারে যে তোমার শুধু ছবি এঁকে দেওয়া থাকছে। প্রথমে দেখো এই ছবির মুখটা কোন দিকে ঘুরবে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু y, দেখো যেটা একঘাতিক থাকবে সেটার দিকে ঘুরবে, সুতরাং y অক্ষের দিকে ঘুরবে। আগের চিহ্ন পজিটিভ আছে, তার মানে আমরা চিন্তা করতে পারি কি আকারে আছে, x স্কয়ার ইকুয়াল টু y আকারে আছে। তাহলে এই ছবিটি অবশ্যই কোন দিকে ঘুরবে, এই পরাবৃত্তটি কোন দিকে ঘুরবে, y অক্ষের ধনাত্মক দিকে। প্রশ্ন হচ্ছে এই সরল রেখাটি কোন দিকে ঘুরবে। তোমরা যদি একটু এভাবে চিন্তা করো, এটা এরকম আছে, আমি এই ছবি আঁকা শিখাচ্ছি। দেখো সরল রেখার ছবি কিভাবে আঁকতাম, সবগুলোকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল 6 কে এই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ 6 কে পক্ষান্তর করলাম, এইটাকে ওই পাশে নিলাম, এইটাকে ওই পাশে নিলাম, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 6। তাহলে দেখো এটা x বাই মাইনাস 6, এই মাইনাস এ মাইনাস প্লাস হয়ে গেল, দেখো y বাই 6 ইকুয়াল টু 1। এটি সরল রেখার আকার স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, তোমাদের মনে থাকার কথা। আমি মাইনাস 6 দিয়ে ভাগ করেছি, মাইনাস 6 দিয়ে ভাগ করলে এর নিচে মাইনাস 6 থেকে গেল। তার মানে এই সরলরেখা দেখো x অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস 6 একক আর y অক্ষের ধনাত্মক দিকে 6 একক অংশ খণ্ডিত করে, তাহলে এরকম একটা ছবি হবে। ঠিক একইভাবে এখান থেকে আঁকলাম, একটা আইডিয়া করি। x অক্ষের ঋণাত্মক দিকে মাইনাস 6 একক আর y অক্ষের ধনাত্মক দিকে প্লাস 6 একক অংশ খণ্ডিত করে, তার মানে যদি ছবি আঁকি ঠিক এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এই ছবিটি আমি কিভাবে এঁকেছি। তাহলে এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা এখন লক্ষ্য করো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু ঠিক এইটুকু নির্দেশ করছে। তাহলে এই ক্ষেত্রফল পৃথিবীর কোন সূত্র দিয়ে ইন্টিগ্রেশন ছাড়া বের করা সম্ভব না। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে এই ছেদ বিন্দুটা কত, এইটা হচ্ছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক -2,4। হ্যাঁ, এখান থেকে লম্ব যদি টানি তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত, -2,0। আর এই যে ছেদ বিন্দু, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হলো 3,9। তো এখান থেকে যদি নিচে লম্ব টানো তাহলে এই জায়গার নাম হচ্ছে 3,0।
এখন প্রশ্ন হচ্ছে যে এটি কেন আমার লম্ব টানা দরকার, দেখে নাও এটা। তাহলে প্রশ্ন হচ্ছে যদি লম্ব টানি, দেখো এক্স এর লিমিট কত থেকে বাড়তে বাড়তে -2 থেকে বাড়তে বাড়তে কোন পর্যন্ত 3 পর্যন্ত যাবে, -2 থেকে বাড়তে বাড়তে 3 পর্যন্ত যাবে। আর উপরে দেখো যে উপরে আছে সরল রেখা, এই উপরের রেখাটার নাম কি, উপরের রেখাটার নাম হচ্ছে y = x + 6 এই রেখাটা। আর নিচে যেটা দিয়ে গিয়েছে সেটার নাম হচ্ছে কি y = কত x²। নিশ্চয়ই বুঝতে পারছো, এই নিচে দিয়ে যেটা গিয়েছে অর্থাৎ আমাদের যে এরিয়া তার মধ্যে নিচে আছে কোনটা y = x² আর উপরে আছে কি y = x + 6। তাহলে এই হচ্ছে আমার অবস্থা। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের ক্ষেত্রফলটি কিভাবে বের করব, আমরা চলে আসছি অঙ্কের প্রায় শেষ লাইনে। এখন দেখো আমাদের এখন নির্ণীয় ক্ষেত্রফল তোমরা বের করতে পারবে। অতএব নির্ণীয় ক্ষেত্রফল, প্রশ্ন হচ্ছে কোন সূত্র হবে, এখানে কি একটা রেখা না দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ইন্টিগ্রেশন অফ y dx বা ইন্টিগ্রেশন অফ x dy। এটা হচ্ছে একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কার সাথে, x অক্ষের সাথে যদি হয় তাহলে ইন্টিগ্রেশন অফ y dx, আর যদি y অক্ষের সাথে হয় তাহলে ইন্টিগ্রেশন অফ x dy। প্রশ্ন হচ্ছে এখানে দুইটি রেখা, দেখো একটা বক্ররেখা আর একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি শিখিয়েছি বলো, ইন্টিগ্রেশন অফ কি হবে বলো, y1 - y2 ইনটু কি dx। x এর লিমিট দেখো কোথা থেকে বাড়তে বাড়তে, স্যার -2 থেকে বাড়তে বাড়তে কোন পর্যন্ত, -2 থেকে বাড়তে বাড়তে 3 পর্যন্ত গিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের এখানে -2 থেকে 3, y1 কোনটাকে চিন্তা করব, আমি শিখাইছি যেটা উপর দিয়ে যাবে সেটাকে মনে মনে y এর জায়গায় y1 ধরবা। তাহলে y এর জায়গায় যদি y1 ধরো তাহলে y1 এর জায়গায় কি হবে, y1 = কত হবে বলো, y1 = হবে x + 6 মাইনাস নিচে দিয়ে যেটা যাবে সেটা y এর জায়গায় মনে মনে y2 ধরবা। তাহলে y2 যদি হয় তাহলে y2 = কত বলো, y2 = x² dx। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন যেভাবে আমি রেখে দিয়েছি এই ইন্টিগ্রেশন না পারলে আবার ইন্টিগ্রেশন প্রথম থেকে শুরু করতে হবে। তার এই যে ইন্টিগ্রেশন এইটুকু যদি না করতে পারো তাহলে সে বুঝবা আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটাকে করলে কি হবে, x² + 6 * dx, 6 বের হয়ে চলে আসলো, dx কে ইন্টিগ্রেশন করলে x আর এটাকে করলে কি x³/3। আর এখানে লিমিট বসাতে হবে, একবার x এর জায়গায় 3 বসবে, একবার x এর জায়গায় -2 বসবে। তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে অঙ্কটি সেটিও তোমরা নিজেরা পারবে, একেবারেই সহজ একটা অঙ্ক। আমি যদি একটু ছবিটা এঁকে দিই তোমাদের মনে সুবিধা হয়, অনেকেই ছবি আঁকতে ভয় পাও। ছবি তো আঁকা আমি যেভাবে নিয়ম কানুনগুলো শিখাইছি তাতে ছবি, এখানে ছবিটাই মেইন। অনেকে প্রশ্ন করবে যে স্যার ছবি না আঁকলে কি হবে কিনা। আচ্ছা, ছবি অবশ্যই আঁকতে হবে। আমি রোমান 9 এর ছবিটা এঁকে দিচ্ছি, দেখো রোমান 9। শুরুতে ধরে নিতে হবে, ধরি y = f of x = x²। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে y = x² আছে এখানে, এটা এক নাম্বার। আরেকটা কি দেয়া আছে, x - y = 0, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে y = x। তার মানে এর ছবি তোমরা অবশ্যই আঁকতে পারবে। এটি এক নাম্বার আর এটি 2 নাম্বার। কিভাবে ছবি আঁকবে আমি দেখো এখান থেকে, আমি যেহেতু অঙ্কটা করছি না ছবিটা দেখা দিচ্ছি। দেখো y = x² এর ছবি একটু আগে শিখেছি, এটা একঘাতিক কোণটায় y, তাহলে ওর আগে পজিটিভ চিহ্ন, তাহলে এই পরাবৃত্তের ছবিটি কোন দিকে যাবে, y অক্ষের ধনাত্মক দিকে যাবে, তাই দিয়েছি y অক্ষের ধনাত্মক দিকে দিয়েছি, এটা দিলাম। y = x, y = mx, তোমাদের গত ক্লাসে শিখিয়েছি y = mx মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তুমি এভাবে চিন্তা করতে পারো যে x এর মান যখন 1 তখন y এর মান 1, x এর মান যখন 2 তখন y এর মানও 2, অর্থাৎ ছবিটি কোন দিক দিয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে y = x এর ছবি, আর নিচে দিয়ে যেটা গিয়েছে সেটা হচ্ছে y = কোনটা, x² এর ছবি। তাহলে প্রশ্ন হচ্ছে তুমি আগে ছেদ বিন্দু বের করে দেখো, এখান থেকে লম্ব টেনে দিবা আর ছেদ বিন্দু বের করবা। হ্যাঁ, তাহলে এইটুকুর মধ্যে তোমার এই অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা এই একই নিয়মে করতে পারবে যদি ওখানে ছেদ বিন্দু বের করতে পারো। আশা করি অঙ্কটি পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা 3 দাগের অঙ্কে এখন ফিরে যেতে চাই। ঠিক 3 দাগের অঙ্কও দেখো, ঠিক একই রকম অঙ্ক আছে এর মধ্যে। আচ্ছা,
আমরা আচ্ছা ঈদের ছুটি নাই, ঈদের দিন হবে নরমালি, ঈদের দিন অবশ্যই ছুটি দিব। ঈদের ছুটি নিয়ে প্রশ্ন করেছে একজন, ঈদের দিন অবশ্যই ছুটি থাকবে, এটা শিওর। বাকিটা চিন্তা ভাবনা করে দেখা যাবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা পরবর্তী যে দাগ নম্বরে যেতে চাই সেটি হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে দেখো 3 এর 1 2 আমরা আগেই শিখে ফেলেছি। প্রশ্ন হচ্ছে আমি 3 থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে তোমাদের পড়িয়ে দিচ্ছি। 4 নম্বর, 3 এর 4 দেখে নাও, দেওয়া আছে। এটিও তোমরা এখন নিজেরা করতে পারবে। y = x²। আরেকটা কি দেওয়া আছে দেখো, x - y + 2 = 0। দেখো একদম একই অঙ্ক। তাহলে এই অঙ্কগুলোকে যদি আমি এক জায়গায় এনে দিতাম তাহলে আমার বইয়ের অসুবিধাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে সেইখানে। দেখো প্রত্যেকটাই এক এক নিয়মের অঙ্ক, ছড়ানো ছিটানো হয়ে গেছে। বই সাজানোর নামে এরা আরো বই এলোমেলো করে ফেলেছে। বইটাকে সাজানোর চেষ্টা করছিল, সাজানোর চেষ্টা করে আরো দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়েছে। হ্যাঁ, তা ঠিক আছে। দেখো আমরা একদম এই অঙ্কটি আমার মনে হয় তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, যে একদম সহজ একটা অঙ্ক। তাহলে প্রশ্ন আমি যদি শুধু ছবি এঁকে দিই তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। দেখো এটাকে যদি ছবি আঁকো তো এটা ছবি কেমন? এই যে x² = y, তার মানে দেখো y অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এরকম ভাবে যাবে। এটা যদি ছবি আঁকো, দেখো এটা ছবি আঁকার জন্য কি করতে বলেছি? প্রথমে এভাবে চিন্তা করবা, x - 2 x - y = -2। -2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে x / -2, -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, y/2 = 1। তার মানে এই ছবি আঁকতে পারবে না? x অক্ষের ঋণাত্মক দিকে কয় একক? 1 একক 2 একক, আর y অক্ষের ধনাত্মক দিকে 1 একক 2 একক, অর্থাৎ এই ছবিটি এরকম ভাবে যাবে। দেখো একটু আগেও এরকম একটা অঙ্ক করে দিলাম তোমাদের, একটু আগেও করে দিয়েছি। সেটি হচ্ছে ছিল 4 এর রোমান 7 এ, না 4 এর রোমান 8 ছিল, 4 এর রোমান 8। তাহলে আমরা এই অঙ্কটির উপর লিখে দিতে পারি অনুরূপ কত বলো? 4 এর রোমান 8। দেখো একই নিয়মে আমি তোমাদের তিনটা অঙ্ক দেখালাম, একই নিয়মে তোমাদের। আচ্ছা, আচ্ছা সেটা দেখা যাবে সময়, এখনই কান্নাকাটি করার কোনো দরকার নেই। সময় এবং পরিবেশ পরিস্থিতি আসুক, তারপরে দেখা যাবে কি হয়। আচ্ছা দেখা যাক আমাদের পরবর্তী যে অঙ্কটি আমরা যাচ্ছি সেটি হচ্ছে, আচ্ছা খেয়াল করি এরপরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বর আমরা একটু ঠিক উল্টো নিয়ম আছে, আমরা 5 নম্বর অঙ্কটি যেতে চাই। 5 নম্বরটি হোমওয়ার্ক দিয়ে দিলেও হতে পারে। আচ্ছা যাই, ওটা আমি করাচ্ছি না, আমি ভিন্ন নিয়মে যেতে চাচ্ছি। আচ্ছা এখন খেয়াল করো, আমাদের আরেকটি নিয়ম আসে সব সময়। সেই নিয়মটি হচ্ছে, আচ্ছা আমরা এখন শিখবো উপকেন্দ্রিক লম্ব। আর উপকেন্দ্রিক লম্ব থেকে কি করে আমরা দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো একটা পরাবৃত্ত আমি একটু শিখাতে চাই, একটা পরাবৃত্ত। দেখো পরাবৃত্ত সমীকরণ আমরা এরকম দেখেছি যে y² = 4ax এই ফর্মে থাকে। তাহলে এখান থেকে দেখো এর ছবি যদি আঁকতে বলি, বলো স্যার একঘাতিক x আছে, তাহলে ছবিটা x অক্ষের ধনাত্মক দিকে ঘুরে যাবে। তোমার সামনে যদি কখনো এরকম ফর্ম থাকে তাহলে তার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্ব, দেখো উপকেন্দ্রিক লম্ব হবে কেন্দ্র থেকে a দূরত্বে। তাহলে এখানে a এর যে মান থাকে, কেন্দ্র থেকে কত দূরত্বে? a দূরত্বে। এই a দূরত্বে এইখান দিয়ে যে লম্ব টানা হয় সেটি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। দেখো এটি কোন অক্ষের সমান্তরাল? এটি y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে x = a। আবার বলছি, দেখো যদি এই ফর্মে থাকে তাহলে x = a হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দুঃখিত দৈর্ঘ্য না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a। তা প্রশ্ন হচ্ছে যদি আমাদের সামনে এরকম ভাবে থাকে x² = 4ay, তাহলে দেখো এই ক্ষেত্রে উপকেন্দ্রিক ছবিটা কেমন হবে? ছবিটি এভাবে যাবে, ছবিটি এভাবে যাবে। হ্যাঁ যেহেতু আচ্ছা, তাহলে এখান থেকে a দূরত্বে, তাহলে এখান থেকে a দূরত্বে, তাহলে এদিকে হবে উপকেন্দ্রিক লম্বের, তাহলে এটা হবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের যদি সমীকরণ দেখো কোন অক্ষ বরাবর সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে এর ক্ষেত্রে হবে y = a।
নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বলছি, যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল টু a। আর যদি আমাদের ডান পাশের ফর্মে থাকে যে x স্কয়ার ইকুয়াল টু 4ay আকারে থাকে, তখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইকুয়াল টু a। এই দুটো জিনিসও আমরা সেকেন্ড ইয়ারে যে শিখবো, আমরা সেকেন্ড ইয়ারে ইতিমধ্যে চলে আসছি, ফার্স্ট পার্ট শেষ করতে পারি নাই। আচ্ছা, যাই হোক, প্রশ্ন হচ্ছে এই দুটো ক্ষেত্রকে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আমি যে জিনিসটা বুঝালাম, তোমরা এটা আছে উদাহরণ 3-এ, ঠিক এই ছবিতে এটা আছে উদাহরণ 3, এটাও শিখবে উদাহরণ 3, এটা আছে উদাহরণ 3-এ। আর আমি তোমাদের অনুশীলনী যেটা আছে সেটি আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। অনুশীলনীতে ঠিক একই নিয়মের অঙ্ক আছে। তোমাদের হচ্ছে রোমান 6, এটি 3 এর রোমান 6, এটি দেখাতে চাই। রোমান 6, 3 এর রোমান 6 দেখো কি দেয়া আছে। দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay, দেখেছো x স্কয়ার ইকুয়াল টু 4ay ফর্মে দেয়া আছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay ফর্মে এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লেখো। এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো? কোন ফর্মে? এই ফর্মে পড়েছে। তার মানে আমাদের এখান থেকে আমরা বলবো যে y ইকুয়াল, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কি বলবো, যে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ সেটি হচ্ছে y ইকুয়াল a। তাহলে আমরা যদি এখন ছবি আঁকি, দেখো ঠিক এই ছবিটি অঙ্কের ক্ষেত্রে আঁকতে হবে। পাঁচটি সুন্দর করে আঁকবে, দুই পাঁচটা যেন দেখতে একই রকম হয়। আমার মোটেও সেরকম হচ্ছে না। আচ্ছা, মোটামুটি হয়েছে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে x, এই জায়গাটা হচ্ছে y অক্ষ। তাহলে প্রশ্ন হচ্ছে y ইকুয়াল টু a। দেখো আমরা ধরে নিলাম এই রেখাটার নাম হচ্ছে y ইকুয়াল a। তাহলে এই পরাবৃত্ত আর এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এরকম দুটো ক্ষেত্র উৎপন্ন হয়েছে। যদি আমরা যে কোনো একটা ক্ষেত্র বের করে তাকে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। এটার নাম ও, এই জায়গাটার নাম বললাম a, আর এই জায়গাটার নাম বললাম হচ্ছে b। তাহলে ও এ বি ক্ষেত্রফল যদি আমরা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল। কিন্তু এখান থেকে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আবদ্ধ ক্ষেত্রটি x অক্ষের সাথে উৎপন্ন হয়েছে না y অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আবদ্ধ যে ক্ষেত্রফল সেটি x অক্ষের সাথে উৎপন্ন হয়েছে না y অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। তার মানে দেখো আমরা এখান থেকে যেটা বলবো, নির্ণীয় ক্ষেত্রফল, নির্ণীয় ক্ষেত্রফলটা কত হবে বলো? 2 ইনটু OA BO ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু ইন্টিগ্রেশন অফ, দেখো ক্ষেত্রটা y অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। তাহলে যদি y অক্ষের সাথে উৎপন্ন হয় তাহলে আমরা কি লিখবো বলো? y অক্ষের সাথে উৎপন্ন হলে x dy। তাহলে y এর লিমিট রাখবে। দেখো y এর মান এখানে কত? 0 0, আর এখান থেকে বাড়তে বাড়তে এখানে 0, কত পর্যন্ত গিয়েছে? 0, a। কারণ এটুকু দূরত্ব হচ্ছে a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 0, a। তাই 0 থেকে বাড়তে বাড়তে y এর মান a পর্যন্ত গিয়েছে। দেখো এইখান থেকে দেখো x ইকুয়াল টু কি লিখতে পারো তুমি? x ইকুয়াল টু কি লিখবে? x এর তো শুধু পজিটিভ মান নিচ্ছি আমরা, তাহলে x ইকুয়াল টু কি? একে যদি রুট করে দাও তাহলে 2 রুট a আর রুট y, দেখো এটাই থাকে। তাই x এর জায়গায় এটি মান বসাবো, 2 ইনটু 0, a। এটি অনেকে x ভাবতে পারো, আমি ইনটু দিলাম। দেখো x এর জায়গায় কি লিখবো? 2 ইনটু রুট a ইনটু রুট x, রুট y, সরি x না, রুট y এর সাথে dy। তাহলে এটা বের হয়ে গেল, অর্থাৎ 4 রুট এটা বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ 0 টু a y টু দ্য পাওয়ার হাফ dy, নিশ্চয়ই এটি করতে পারবে। তাহলে 4 রুট a, y কি হবে? এর সাথে 1 যোগ, তাহলে 3/2 ভাগ হচ্ছে 3/2। এই একবার a বসবে, একবার 0 বসবে।
তাহলে আপার লিমিট যখন a বসাবো তাহলে 4 ইনটু রুট a টু দা পাওয়ার 3/2 একটা থাকবে a টু দা পাওয়ার 3/2 তার নিচে হচ্ছে 3/2 মাইনাস 0। তাহলে এখান থেকে দেখো উত্তর চলে আসছে, তার মানে 4 রুট a। আচ্ছা কোনো কিছু পাওয়ার a টু দা পাওয়ার 3/2 মানে দেখো এটা মানে হচ্ছে a ইনটু রুট a, তোমরা একটু করে দেখো। আর এটাকে যদি গুণ করে উল্টা দাও তাহলে 2 পড়ে যাচ্ছে, 3 নিচে চলে আসছে। তার মানে দেখো আমরা এখান থেকে বলতে পারি 4 দুগুণী 8 a স্কয়ার বাই 3, লাস্টে অবশ্যই লিখতে হবে এত বর্গ একক। এটি ছিল হচ্ছে আমাদের 3 এর, এটি ছিল আমাদের 3 এর রোমান 6। আমি খেয়াল করে আমরা পরবর্তীতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একই ধরনের দুইটি ক্ষেত্র উৎপন্ন হয়েছে, যার কারণে আমরা একটি ক্ষেত্র বের করে তাকে 2 দিয়ে গুণ করেছি। তাই আমাদের অঙ্কটি খুব সহজ হয়েছে। যেহেতু ক্ষেত্রটা দেখো কেন এখানে y/dx লিখলাম না সেটি তোমাকে বুঝতে হবে। কেন এখানে x/dy লিখলাম? y/dx আসলে x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল x অক্ষ দ্বারা, কিন্তু এই যে ক্ষেত্র দুটো উৎপন্ন হয়েছে সেটি x অক্ষ দ্বারা উৎপন্ন হয়েছে না y অক্ষ দ্বারা উৎপন্ন হয়েছে? তোমরা লক্ষ্য করো এটি y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে। তাই y অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্যাট ইজ, সেটাকে আমরা লিখবো x/dy। তাই এখানে y এর লিমিট দরকার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আরো দুটি অঙ্ক আমি করাতে চাই, করে আজকে ক্লাস শেষ করতে চাই, এবং এই নিয়মগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে, কারণ এইখান থেকে 100% শিওর সারা ইন্টিগ্রেশনের অধ্যায় করে একটা অঙ্ক পারবা না। এই অধ্যায় করলে একটা অধ্যায় করলে একটা অঙ্ক তুমি পেরে যাবে, বিষয়টা এরকম। তাহলে এখান থেকে সব মিলে দেখবে তোমার 6 বা 7 নিয়মের অঙ্ক আছে, এই 6-7টা অঙ্ক তুমি প্র্যাকটিস করলে এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে 3 এর, দেখো এদিকে কি কি দেওয়া আছে। y স্কয়ার ইকুয়াল টু x, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু y। এটি 1 নাম্বার আর এটি হচ্ছে 2 নাম্বার। দেখো এই নিয়মের অঙ্ক তোমাদের সামনে, এই নিয়মের অঙ্ক ঠিক উদাহরণেও একটা আছে, উদাহরণ 4। এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলনীতে যেটি আছে সেটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু যদি লক্ষ্য করো তাহলে শুরুতে এখানে লিখতে পারি 1 নং ও 2 নং হতে পারে। দেখো এখানে y এর জায়গায় তুমি কি লিখতে পারো, বা x এর জায়গায় কি লেখা যাবে? x এর জায়গায় y স্কয়ার। তাহলে দেখো x এর জায়গায় কি লেখা যাবে? x এর জায়গায় লেখা যাবে y স্কয়ার তার আবার হোল স্কয়ার ইকুয়াল y। হ্যাঁ, আচ্ছা, তার মানে দেখো এখান থেকে আমরা যেটা বলতে পারি, বা আমরা এই যে প্রথম লাইনে লিখি y ইকুয়াল টু, এই যে y এর মান এখানে বসাই দিই। y এর মান কি আছে? x স্কয়ার তার আবার হোল স্কয়ার ইকুয়াল টু x। তার মানে x টু দা পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল 0। আমরা যদি x কমন নিই তাহলে x কমন নিলে যেটা হলো x কিউব মাইনাস 1 ইকুয়াল 0। দেখো এখান থেকে কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব, তার মানে এখানে আসে উৎপাদক বিশ্লেষণ x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে x ইনটু x মাইনাস 1 এইটা ইকুয়াল টু 0। এর কারণ হচ্ছে, কারণ দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা উদাহরণে ঠিক একই ভাবে লেখা আছে, দেখবা এইটার মানটা আসলে সর্বদাই ধনাত্মক। ঠিক উদাহরণে যে কথাটি লেখা আছে আমি সেভাবেই লেখাতে চাই। তোমাদের উদাহরণে 4ও দেখবা 1 নং, কারণ এত হতে প্রাপ্ত মান কাল্পনিক। এভাবে লিখে দিই, লিখি কারণ এত ইকুয়াল টু 0 হতে প্রাপ্ত মান কাল্পনিক। আচ্ছা, তাহলে ওইটা বাদ হয়ে গেল, x এর মান দুটো পেলাম আমরা। x এর মান একটা পেয়েছি 0 আর একটা হচ্ছে 1। তাহলে দেখো x ইকুয়াল 0 হলে এটি আমরা 2 নম্বরে বসাই দিই, তখন y ইকুয়াল টু 0 এর স্কয়ার মানে 0। আর x ইকুয়াল টু 1 হলে এটাও যদি 2 নম্বরে বসাও তখন y ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি অতএব 1 নং ও
2 নং এর ছেদ বিন্দু, তোমরা একটু লক্ষ্য করো এই ছেদ বিন্দু কত, 0,0 আর একটা হচ্ছে 1,1। এবার দেখো আমরা এই ছবিটি আঁকবো। ছবিটি আসলে কেমন, এই ছবিটির দিকে লক্ষ্য করি। ছবি হচ্ছে, দেখো ছবিটা হচ্ছে কোন দিকে যাবে, এটা এক ঘাত হলো x, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে যাবে, তাই একটা দেখো এরকম হলো একটা ছবি। তাহলে এইটা আমাদের কোন নম্বর রেখা, এটা হচ্ছে 1 নম্বর রেখা, একটু নাম্বার করে রাখবা নাহলে ভুলাই যাবে। এটা দেখো এটা কি y অক্ষের ধনাত্মক দিকে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্র, এরই ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হয়েছে। কিন্তু আমরা যেটা করেছি, এটা মূল বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 0,0 এটা পেয়েছি, আরেকটা জায়গায় ছেদ বিন্দু পেয়েছি, সেটা হচ্ছে এটা 1 নম্বর। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, একে আমরা নাম দিয়ে দিলাম a, এই বিন্দুর স্থানাঙ্ক 1,1, তাই যদি লম্ব টেনে দিই তাহলে এই জায়গাটার স্থানাঙ্ক হচ্ছে 1,0। দেখো আমাদের যে ক্ষেত্রটুকু দরকার সেটি একটি বক্ররেখা দ্বারা উৎপন্ন হয়নি, সেটি দুটি রেখা। দেখো এইখানে একটা আর উপর নিচে দিয়ে একটা। প্রশ্ন হচ্ছে এই রেখাটার নাম 1 আর এই নিচে দিয়ে যেটা গিয়েছে অর্থাৎ নিচে দিয়ে যেটা গিয়েছে সেটার নাম হচ্ছে 2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে যেটা বের করতে হবে, নির্ণীয় ক্ষেত্রফল। নির্ণীয় ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন অফ x এর মান দেখো 0 থেকে বাড়তে বাড়তে 1 পর্যন্ত গিয়েছে, তাহলে 0 থেকে 1 কি লিখবো, y1 মাইনাস y2, সাথে কি হলো dx। y1 কোনটাকে ধরবো, 0 to 1, y1 কোনটা, আমি বারবার করে বলছি যেটা উপর দিয়ে যাবে সেটা y1, যেটা উপর দিয়ে 1 নম্বর গিয়েছে, তাহলে 1 নম্বরে মনে মনে y এর জায়গায় y1 ধরো, তাহলে 1 নম্বরে যদি y এর জায়গায় y1 ধরো তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু x, তাহলে y1 সমান সমান কি লিখবো, √x মাইনাস নিচে দিয়ে কোনটা গিয়েছে, 2 নম্বর গিয়েছে, 2 নম্বর যদি নিচে দিয়ে যায় তাহলে y এর জায়গায় y2 ধরো, তাহলে y2 ইকুয়াল টু x স্কয়ার, তাহলে y2 এর জায়গায় কি লিখবো, x স্কয়ার dx। নিশ্চয়ই এই অঙ্কটি তোমরা এখন শেষ করতে পারবে, নিশ্চয়ই শেষ করতে পারবে, সবারই শেষ করার কথা। আচ্ছা নিশ্চয়ই শেষ করতে পারবে। এখন আবারও বলছি অঙ্কটি একেবারেই সহজ অঙ্ক, এই অঙ্কটির অনুরূপ একটি অঙ্ক আছে, সেটি হচ্ছে উদাহরণ 4। তোমরা সেটাও করতে পারো বা এটাও করতে পারো, দুটোই একই রকম অঙ্ক, দুটোর যেটাই করো না কেন একই রকম একই ধরনের রেজাল্ট আছে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের শেষ অঙ্কের দিকে আমরা এখন আসছি। শেষ অঙ্ক যেটি করাবো সেটি হচ্ছে একটু আলাদা। আচ্ছা শেষ অঙ্ক যেটি করাবো সেটি হচ্ছে আমাদের 4 এর রোমান 1 অঙ্ক দিয়ে আজকে ক্লাস শেষ করব। অঙ্কটি একটু আলাদা, কিন্তু বড় বড় জায়গায় অ্যাডমিশন আসতে পারে, এই জন্য অঙ্কটি এই নিয়ম শিখলে আর কোনো নিয়ম বাকি নেই। আমরা এই নিয়মগুলো শিখে, এটা শিখে, ছবিটা শিখে ক্লাসটি শেষ করব। সেটি হচ্ছে 4 এর, তারপরে হোমওয়ার্কগুলো সুনির্দিষ্ট করে দেব। দেখো আমরা 4 এর রোমান 1 যেটি আছে সেটি আমরা একটু দেখি 4 এর রোমান 1 কেমন। 4 এর রোমান 1 দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, আরেকটা কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার। প্রথমটা দেখো যেটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর দ্বিতীয় যেটি আছে সেটির দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে সেটি আসলে পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে, যদিও একটু পরাবৃত্তের আদর্শ আকার ওইভাবে নাই, একটু অন্যরকম আছে। তা আমরা যদি একটু কাজ করি, প্রথমে যেটি কাজটি করতে চাই আমরা সেটি হচ্ছে, প্রথমে যে কাজটি আমরা করতে চাই, দেখো এখানে y স্কয়ার আরেকটা হচ্ছে x স্কয়ার দেয়া আছে, হ্যাঁ, তাহলে দুটো সমীকরণকে যদি সমাধান করি তাহলে আসলে তাদের ছেদবিন্দু পাওয়া যাবে। দেখো এটা, দেখো এখানে y স্কয়ার আছে আর এখানে y স্কয়ার আছে, তাহলে প্রথমে লেখো 1 নং ও 2 নং হতে পারে। দেখো এই y স্কয়ার জায়গায় মান বসায় দাও, তাহলে এখান থেকে হলো x স্কয়ার প্লাস এই y স্কয়ারের জায়গায় কি লিখবা, 1 মাইনাস x স্কয়ার, তাহলে তো আমাদের কোনো ভ্যালুই থাকলো না।
ওটা করা যাবে না, ওটা করলে তো আর কিছু থাকছেই না। অঙ্ক লিখতে কোনো ভুল হয়েছে, হ্যাঁ সরি, অঙ্ক লিখতে ভুল হয়েছে। এখানে আছে y ইকুয়াল, আমি y স্কয়ার দিয়েছি। এবার দেখো ঠিক আছে, অঙ্কটির দিকে আরেকবার দেখি আমাদের। না, এটা y স্কয়ার ছিল আর এটা x ছিল। এবার ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের x স্কয়ার, y স্কয়ারের জায়গায় কি লিখবো? 1 - x ইকুয়াল 1। তোমরা লক্ষ্য করো এখান থেকে দুই পাশ থেকে যদি 1 বাদ যায় তাহলে x স্কয়ার - x ইকুয়াল 0। আমরা যদি x কমন নিই তাহলে এখান থেকে থাকলো x - 1 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম, x ইকুয়াল টু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে x এর দুটো মান পেয়ে গেছি, কিন্তু x এর খেয়াল করো, x এর এখান থেকে দুটো মান পেয়ে গেলাম। এখন যে কাজটি আমাদের করতে হবে, x এর প্রত্যেকটি মানের জন্য দেখো এখান থেকে x ইকুয়াল 0 হলে যদি তুমি 2 নম্বরে বসো, দেখো x এর মান যখন 0 বসাচ্ছ তখন y স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে বলা যাবে y ইকুয়াল টু কি বলো, প্লাস মাইনাস 1। আবার দেখো x ইকুয়াল 1 হলে এটা যখন 2 নম্বরে বসাচ্ছ তখন y স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, 0 আর প্লাস মাইনাস নেই, অর্থাৎ y ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে দেখো তিনটা সেট বিন্দু পেলাম। কয়টা সেট বিন্দু পাবো? তিনটা সেট বিন্দু লিখবো। লেখো 1 নং বৃত্ত ও 2 নং পরাবৃত্ত কোন কোন বিন্দুতে সেট করে? একটা দেখো 0, -1, 0, 1 ও আরেকটা 0, 0, দুঃখিত 1, 0 এবং 1, 0 বিন্দুতে সেট করে। আমরা একটু দেখি ছবিটা কেমন হবে। ছবিটা যদি বোঝো তাহলে অঙ্কটি তুমি এখন করতে পারবে। প্রথমে দেখো একটা বৃত্ত, তুমি সুন্দর করে কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকো। আচ্ছা, বৃত্ত আঁকার পর এবার লক্ষ্য করো যে এই বিন্দুগুলো কোনটা কোনটা। দেখো প্রথমে হচ্ছে 1, 0, -1, দেখো 0, -1, তাহলে এই বিন্দু। এবার দেখো 0, 1, 0, 1 বিন্দুটা হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0, 1 আর এই নিচেরটা হচ্ছে 0, -1। আরেকটা দেখো 1, 0, 1, 0 কই? 1, 0। দেখো এই তিনটে দিয়ে বিন্দু দিয়ে যাবে, তাহলে এই পরাবৃত্তের আকার কেমন হতে পারে? তাহলে এই পরাবৃত্তের আকার নিশ্চয়ই এখান থেকে এইদিকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো পরাবৃত্তের আকারটি হচ্ছে এদিকে, যেটি আমি সমীকরণ দেখে আমরা খুব একটা চিনতে পারলাম না, কারণ এখানে সমীকরণের মাঝে কিছু ত্রুটি ছিল, যেটি তুমি চেইন পেপারে এই অধ্যায়টি পড়ার পর বুঝবে। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো উপরের এই ছোট অংশ আর নিচের এই ছোট অংশ, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটাকে বলছি ও। হ্যাঁ, এই জায়গাটার নাম বললাম এ, ঠিক আছে, এই জায়গাটার নাম বলেছি বি। হ্যাঁ, আর এই দেখো এখান থেকে তুমি চাইলে এটাকে আরো নামকরণ করতে পারো, এটা সি, এই পাশটা ডি আর এই পাশটা হচ্ছে ই, এভাবেও নামকরণ করতে পারো। তাহলে এখান থেকে দেখো একই ক্ষেত্র দুটো উৎপন্ন হয়েছে, তার মানে দেখো এখান থেকে নির্ণীয় ক্ষেত্রফল সমান সমান আমরা দেখি x এর মান এখানে দেখো 0, 0 ছিল, অর্থাৎ মূল বিন্দুতে ছিল 0, 0, সেখান থেকে বাড়তে বাড়তে 1, 0। তাহলে x এর সর্বনিম্ন মান 0 থেকে বাড়তে বাড়তে 1 পর্যন্ত হয়েছে। দুটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের পর প্রথমে দেখো একই ক্ষেত্র দুটো উৎপন্ন হয়েছে, তাই প্রথমে 2 গুণ, দেখো উপরে একটা নিচে একটা, তাহলে একটা বের করব, তাই 2 ইনটু কি করব বলো, y1 y2 dx। প্রশ্ন হচ্ছে এখন দেখো 2 ইনটু 0 to 1, y1 কোনটা? y1 শিখাইছি উপর দিয়ে যেটা যাবে, উপর দিয়ে দেখো বৃত্তের সমীকরণ দিয়েছে, এইটা দিয়েছে, তাহলে এখান থেকে y স্কয়ার ইকুয়াল টু 1 - x স্কয়ার বলা যায়। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস কেন বলবো না, কারণ y x এর উপর দিয়ে গিয়েছে, তাহলে 1 - x স্কয়ার। তার মানে দেখো এখান থেকে y1 ইকুয়াল টু রুট ওভার অফ 1 - x স্কয়ার হলো মাইনাস y2 কোনটা? y2 হচ্ছে যেটা নিচে দিয়ে গিয়েছে, অর্থাৎ এই জায়গায় y এর জায়গায় কি বলবো, এটা y এর জায়গায় y2 বলবো। তো y2 যদি হয় তাহলে y2 ইকুয়াল টু কি বের করতে পারবো, রুট ওভার অফ 1 - x।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, উপরের জায়গায় হলো √1 - x² আর নিচের জায়গায় হলো √1 - x। এটার পরে জাস্ট একটা dx বলবে। এখানে এত বড় করার দরকার নেই, এটা সূত্র লিখে দিবা, একবারে সূত্র লিখবা। আর এটা হচ্ছে x⁻½ আছে, সেইভাবে করে দিবা। এটা আর লম্বা করার দরকার নেই, এভাবে সরাসরি এটাকে বসালে অঙ্কটির উত্তর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এবার একই নিয়মের অঙ্কগুলোকে আমি এক জায়গায় করে লিখে দিচ্ছি তোমাদের যাতে করতে সুবিধা হয়। আমি তোমাদের যে আজকে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেটা খেয়াল করো। 3 এর রোমান 4 রোমান 5 এই একই নিয়মের অঙ্ক আছে। 4 এর রোমান 8 রোমান 9 এই অঙ্কগুলো একই নিয়মে বা কাছাকাছি নিয়মে। এরপরে যেটা করবে সেটি হচ্ছে 4 এর রোমান 5, তারপরে রোমান 4। আচ্ছা, রোমান 4 এর পর তোমাদের এরপরে যেটা করিয়েছি সেটি হচ্ছে এরপরে করিয়েছি হচ্ছে 3 এর রোমান 6, তারপরে করবে রোমান 7, আর সবার শেষে করবে হচ্ছে 4 এর রোমান। এইগুলোই আজকের হোমওয়ার্ক। আশা করি এই দুই ক্লাসে যে অঙ্কগুলো করেছো এগুলো যদি বারবার করে প্র্যাকটিস করো, এত কঠিন অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসবে না। বোর্ড পরীক্ষা আসবে কোনটি? সে বৃত্তের ক্ষেত্রফল, না হলে উপবৃত্তের ক্ষেত্রফল, এইগুলোই আসবে। অর্থাৎ প্রথম ক্লাসে যেগুলো জিনিসগুলো শেখানো হয়েছে, হ্যাঁ, সেই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে এখানে আসবে। তোমরা এখান থেকে চাইলে আরো দু একটা যেগুলো বোর্ডে আসেনি এর মধ্যে, সেগুলো প্রয়োজনে দু একটা বাদও দিতে পারো। যেটি দেখবে বোর্ডে আসেনি, হ্যাঁ, সেটিও কিন্তু এখান থেকে চাইলে বাদ দিতে পারো। তাহলে এখান থেকে 3 এর 5 এটা দেখবা বোর্ডে আসেনি, এটাও বাদ দিতে পারো, আর একটা কমাই দিলাম। এই অঙ্কগুলো মোটামুটি করলেই তোমার এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সবাই ক্লাসটি ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। এবং আরেকটি কথা শেষে বলে দিই যে আগামী ক্লাস থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করব, অর্থাৎ দ্বিতীয় পত্র শুরু করে দিব। তারপরে যা আছে দ্বিতীয় পত্র খুব দ্রুত আগাবে, এটিও তোমাদের বলে রাখলাম। সবার দ্বিতীয় পত্র বইটি কারো না থাকলে তারা অবশ্যই বইটি সংগ্রহ করে নেবে।